বাবুবাড়িটা কত দূরে? এই ৭ জনকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা। আমার যে খাজনা উঠিত, হ্যাঁ, ওনার বাড়ি খাজনা বাজনা করতে ওনার বাড়ি দিত। ১৫০ বছর আগে সেই দুর্গাপূজার রীতিনীতি প্রচলিত হয়ে আসছে। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এনি ব্লগ। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে তোমাদের সাথে পরিচয় করে দেবো আমাদের বাংলাদেশের সেই জমিদার আমলের কিছু স্মৃতি, কিছু ঐতিহ্য। সেজন্য চলে আসছে হচ্ছে ধুলদি বাজার, যেটা বলে এটাকে ঈশান গোপালপুর নামেও চেনে। ওইখানে সাইনবোর্ডে ঈশান গোপালপুর দেওয়া আছে। তো এখন ওইখান থেকে যাব সেই জমিদার আমলের জমিদার বাড়ি, যেটা এইখানের স্থানীয়রা বাবু বাড়ি নামে চেনে, বাবু বাড়ি নামে পরিচিত। তো ওনার কাছে জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম দাদু, ভালো আছেন? এই যে ঈশান গোপালপুর যে যে বাজারটা আছে, এইখান থেকে হচ্ছে বাবু বাড়িটা কত দূরে? হ্যাঁ, 10 টাকা ভাড়া নেবে, আর রিক্সা গেলে 20 টাকা নিবে একা। আচ্ছা। বাবু বাড়ি বাজার এটা তো বাবু বাড়ি নামে চেনেন আপনারা, কিন্তু এটা কি জমিদার বাড়ি ছিল নাকি? মানে এটা কি বলে, বাবু বাড়ি নামে চেনেন নাকি? বাবু বাড়ি মানে ওনার বাড়ি ছিল ইন্দিরা বাবু ছিল। আচ্ছা। জমিদার ছিল ওনার বাড়ি আগে ব্রিটিশ আমার যে খাজনা উঠিত, হ্যাঁ, ওনার বাড়ি খাজনা বাজনা করতে ওনার বাড়ি দিত। আচ্ছা। তো এনার কাছে জিজ্ঞাসা করলাম, সে বললো যে সামনে যে বাজার আছে ওই বাজার থেকে হচ্ছে আমাকে অটোতে অথবা রিক্সায় করে যাইতে হবে বাবু বাড়ি। তো আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বাবু বাড়ি গেলে 10 টাকা, মানে এখান থেকে অটোতে গেলে 10 টাকা নেবে, আর রিক্সায় গেলে হচ্ছে 20 টাকা নেবে। অ্যান্ড গ্যাস বেসিক্যালি আমি বাবু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো এখান থেকে যাইতে মেবি আমার 10-15 মিনিট অথবা তার কোন সময় লাগতে পারে। সো ফাইনালি একটা রিক্সা যাচ্ছে এখানে। ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে ঈশান বাবুর সেই বাবু বাড়ি অথবা জমিদার বাড়ি, যেটাই বলো না কেন। তো এইটাই হচ্ছে সেই জমিদার বাড়ি। আমি যদি একটু দেখাতে পারি, তো দেখো, এটা হচ্ছে সেই ঈশান সরকারের জমিদার বাড়ি। তার ইতিহাসটা ভাই খুব মানে অনেক বড়। সো ইতিহাসটা বলবো, সো ভিতরে জায়গাটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। ইভেন ঈশানবাবু যে বংশধররা পঞ্চম প্রজন্ম এখনও এইখানে তারা বসবাস করে। যদিও আমি এখানে অনেক লেটে আসছি, এই জন্য আর কি হয়তো ব্রাইটনেসটা খুবই কম। ইতিহাস জানা যাক, চলো। বর্তমান সময়ের ঈশান গোপালপুর, মানে যেটা ধুলদি বলে, তো এই সময়কে তখনকার সময় প্রভাবশালী এক জমিদার ছিলেন ঈশানবাবু। তিনি জন্মগ্রহণ করেন 1840 সালে এবং তার মৃত্যুবরণ হয় 1915 সালে। তো এইখানে অনেক ইতিহাস আছে তার। তো সব মিলায় এইখানে এখন মানে যতটুকু জানি, যতটুকু তোমাদের বলার চেষ্টা করতেছি, এইখানে ঈশানবাবুর বংশধররা মানে পঞ্চম প্রজন্ম এখনও বসবাস করে। কিছু ইতিহাস আছে তার মধ্যে হচ্ছে এই যে আমার পিছনে যে পুষ্করিণীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উৎসর্গী করা পুষ্করিণী। এই পুষ্করিণী দেবতাদের নামে উৎসর্গ করা হয় তখনকার সময়। আর এই পুষ্করিণীর জল দিয়েই মূলত প্রত্যেকটা পূজা, এখানে মূলত দুর্গাপূজা এখানে স্নান করতেছে, যদিও আমি ওইখানে যাব না। সো দুর্গাপূজায় এই জল নিয়ে, তারপরে শিব পূজা, দোল পূজা এখানে করা হয়ে থাকে। বাড়ির মধ্যে হচ্ছে দুর্গাপূজা আছে তৎকালীন সময়, মানে অ্যাভারেজ তখন সময় থেকে 150 বছর ধরে এইখানে দুর্গাপূজা করা হচ্ছে। দুর্গা মন্দিরও এইখানে আছে, তো সেখানে যাওয়ার চেষ্টা করব। আর বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করব অবশ্যই একটু পরে। তার জমিদারিত্ব ছিল ভাই বিশাল। বর্তমানে ঢাকার দোহার থেকে রাজবাড়ির গলন্দঘাট, ইভেন পাবনা পর্যন্ত তার বিশাল জমিদারিত্ব ছিল। তো সব মিলাইয়ে এই হচ্ছে ঈশানবাবুর জমিদার বাড়ি। যদিও কাউরে দেখতে পাইনি ভাই, পারমিশন তো নেওয়া হলো না। জানি না আদৌ তারা জানলে রিয়্যাক্ট করবে কি না। সো পারমিশন ছাড়া কি ভিডিও করেছে, যদিও মোটো এটা আমার কাছে ঠিক না। সো বেসিক্যালি আমি জাস্ট ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করতেছি তোমাদের মাঝে। সো অনেক দিন আসবে করে আসা হয় না। তো গাইস, আমার পিছনে যে মন্দিরটা, এটাই হচ্ছে সেই দুর্গা মন্দির, যেখানে 150 বছর, এখন পর্যন্ত 150 বছর আগের সেই দুর্গাপূজার রীতিনীতি প্রচলিত হয়ে আসছে। ইভেন দুর্গাপূজা এখনও হয়ে থাকে প্রত্যেক বছরের ন্যায়। তো এইখানে আপাতত সরস্বতী ঠাকুর দেখতে পারতেছি। তো এই এক একটা ঈদের ঘাট নিয়ে এক একটা প্রাচীর জানে এইখানকার ইতিহাস, এইখানের ঐতিহ্য। তো সব মিলে আমি তাদের সাথে কথা বলে একটু চেষ্টা করব, যদিও জানি না তাদের সাথে দেখা হবে কিনা। তাদের পঞ্চম প্রজন্ম
তাদের পঞ্চম প্রজন্ম এখানে বসবাস করে। তো সব মিলে ভাই একটা জমিদার বাড়িতে আসছি, সব মিলে অন্যরকম একটা ফিল মনে হচ্ছে আমার কাছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে 2018 সালে এখানকার বেশ কিছু কারুকার্য অথবা আবার কিছু জিনিস পুনরায় সংস্করণ করা হয়ে থাকে। আর এখন আমি যাব হচ্ছে ঈশানবাবুর তখনকার সময়ে, মানে যুদ্ধের সময়ে পাকিস্তানিরা অনেক কিছু এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে। তখন ওই পাকিস্তানের আমলের সময় হচ্ছে এইখানে তাদের পরিবারের কিছু সদস্য এবং এইখানের স্থানীয় যারা ছিল তাদেরকেও যে হত্যা করে, সো গণহত্যা বলা হয়, তাদেরকে হত্যা করে। এবারে 7-8 জন ছিল তাদের পরিবারের কিছু সদস্য এবং এইখানকার স্থানীয়রা সহ 7-8 জন ছিল। পুরো এই 7-8 জনকে আমার সামনে যে গণ কবর যেটা বলা যেতে পারে, তো এইখানটাই হচ্ছে ওই 7-8 জনের যে স্মৃতিস্তম্ভ, মানে কবর যেটা বলে। সো এইখানটাই হচ্ছে এই যে পুরোটা। তো ওই সময় তখনকার সময়ে মানে যখন যে 7-8 জনকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা, যে 7-8 জনের হত্যা করার পরে যে তাদেরকে পুঁতে রাখছিল, তো সেই স্মৃতিটা ধরার জন্যই তো এইখানে একটা গণকবর দেওয়া হয়েছিল। আর এইটাই হচ্ছে সরকারি অনুদানকৃত, তাদের সহায়তায় সরকারি অনুদানেই এই গণকবরটা স্থাপিত করা হয়। তো এই হচ্ছে ঈশানবাবুর জমিদারত্বের কিছু স্মৃতি, কিছু ঐতিহ্য জাস্ট তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো একটা জমিদার, তিনি বর্তমানে ঢাকা দোহার থেকে রাজবাড়ী গলন্দ ঘাট, তারপরে পাবনার বেশ কিছু জায়গা নিয়ে বিশাল এক জমিদারিত্ব করে গেছে। তার সূত্রধর, তার বংশধর হিসেবে তার পঞ্চম প্রজন্ম এখনও বসবাস করে যাচ্ছে। তো আমার সবথেকে বেশি ভালো লাগতো যে তার সাথে কথা বলতে পারতাম তার পঞ্চম প্রজন্মের সাথে। তাহলে আমার নিজের কাছে মনে হতো যে আমি জমিদারের বংশধরদের সাথে একটু কথা বলছি, আলাপ করছি। তো জাস্ট আমি চেষ্টা করব, মনে আজকে যেহেতু শুক্রবার, তারা হয়তো বা ব্যস্ত, উপরে আদৌ ওইভাবে আছে কিনা, তবে বাড়িতে লোকজন আছে এতটুকু আমি কনফার্ম। এইখানেও সেই সময়কার হচ্ছে পুরনো যে বিল্ডিং, 1342 সন, অনেক আগের ভাই, বুঝতেছো এটা কিসের আমি জানি না। তবে স্থানীয়দের কাছ থেকে যতটুকু শুনছিলাম, তিনি ভারত থেকে এখানে আসার পরে হচ্ছে কর নিতেন, মানে এমন একটা কিছু শুনছিলাম। তো আদৌ কতটুকু কি আমি ভাই, আমার তো জানা নেই। আর এখানে যে আরও কয়েকটা পুরনো ঘর আছে, একটা পুরনো ঘর ওই সাইডে, একটা পুরনো ঘর ওই পাশে দুর্গা মন্দিরে আমি দেখাইলাম। আর এই হচ্ছে ঈশানবাবুর যে জমিদার বাড়ির পিছন সাইডটা, এই পাশে পুকুর পাড়। তো পুকুর পাড়ে তখন যাওয়া হয় নাই। আর এখানে ভাই অনেক গাছগাছালি আছে। ইভেন আমি এইখানে আসার পরে আরেকটা জিনিস দেখতে পেলাম, এইখানে যে জমিদারের বাড়িতে একটা লোক ঝাড়ু দিচ্ছিল, মেবি ঝাড়ুদার হবে। সো আমি তাকে ঝাড়ুদার বলে সম্বোধন করাটাও হয়তো আমার ঠিক হয়নি, তবে সে এখানে কাজ করে। আর এই হচ্ছে ঈশানবাবুর জমিদার বাড়ির অংশ। ভাই সব মিলে জায়গাটা অনেকটাই ভালো, চাইলে এখানটায় আসতে পারো। আর এখন নিয়ে যাব হচ্ছে তোমাদের শিব মন্দির, দেখলাম আমি আসার সময়। সো ওই শিব মন্দিরের ওইখানটায় নিয়ে যাব, ওইখানে কিছু মন্দিরে কিছু ভিউটা দেখানোর চেষ্টা করব। ওই পাশেই যে মন্দিরটা আছে ওইখানে নিয়ে যাব। তো চলো যাওয়া যাক। আমার সেই পিছনটাই আছে হচ্ছে শিব মন্দির, এখানে শিবলিঙ্গ আছে। তো এইটা কতশো বছর পুরনো সেটা বুঝতেই পারছো। অ্যাভারেজ আমি তো দুর্গা মন্দিরের ওই বর্ণনাটা দিলাম, এখন শিব মন্দিরে এটা তো দিতে পারতেছি না। আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এটা হচ্ছে শিব মন্দির তো বললাম, শিবলিঙ্গ আছে। আর এইখানটাই হচ্ছে মূলত দোল পূজা হয়ে থাকে, যে দোল পূজার কথা আমি আগেই বলছিলাম। সো এখানে দোল পূজা হয়তো অনেক বড় করে করা হয়ে থাকে, যদি এখানে আসা হয় নাই। তবে যদি কখনো আবার সময় পাই তাহলে হচ্ছে দুর্গা পূজা, না হলে শিব পূজা, আর না হলে দোল পূজার মধ্যে আসার চেষ্টা করব। তো সেটা দেখা যাবে। আর আমি তো বললাম যে বাংলাকে রিপ্রেজেন্ট করতে চাই তোমাদের মাঝে, সেজন্য যে আমাদের যেখানে যাইতে পারি তো সেখানে তোমাদেরকে নিয়ে যাই, রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আমাদের বাংলাকে। তো ইতিহাসকে হচ্ছে তুলে ধরার চেষ্টা করতেছি, এটাই ব্যাপার।
আর এখন যেহেতু তোমাদেরকে বললাম যে তাদের সাথে কথা বলে একটু চেষ্টা করব, সো এখন ভিতরে যাব, আবার ভিতরে যেয়ে তাদের সাথে দেখি একটু কথা বলতে পারি কিনা। তো তো গ্যাস চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। আর এখান থেকে আমাকে আবার ব্যাগ যাইতে হবে, এখান থেকে ব্যাগ যাওয়া অনেকটাই প্যারা, এখানে রিক্সা অটো সাধারণত পাওয়া যায় না। তো চলো ভিতরে যাওয়া যাক এখন। তো এই হচ্ছে আমাদের বাড়ির মেইন গেট। ইভেন ভিতরে চলে আসলাম, আর ভিতরে তেমন কারুকার্যর সামনেই দেখতে পেলাম ভিতরে সিসি ক্যামেরা ট্যামেরা আছে। বাড়ির ভিতরে ঢুকে পড়লাম, এখন দেখি তাদের সাথে কথা বলা যায় কিনা। তো তাদের সাথে কথা বলার জন্য কাউকে ডাক দিতে হবে। তো কেমন কি আদৌ জানি না। তো এতটা ঘামাই গেছে এইখানে এসে বলার মতো না। আর যেহেতু জমিদার বাড়িতে আসলাম, মানে বাবু বাড়িতে আসলাম, এইখানে যে পুকুরটা আছে, পুকুরে যে জলে দেখি একটু ফ্রেশ হই। আর পিছে আছে হচ্ছে বকুল গাছ, এপাশে তাল গাছ আছে, আর কাকা এইখানে হচ্ছে স্নান করবে। সব মিলে জায়গাটা অনেকটাই ভালো লাগছে। যদি আমি আর একটু টাইম নিয়ে আসতে পারতাম, একটু সময় করে, তাহলে অনেকটা ভালো হতো। ভাই পুকুরটাও দেখো, এইখান থেকে ঠিক ওই পর্যন্ত অনেক বড় একটা পুকুর। সব মিলে আর কি ভালোই। তাল গাছে আরেকটা মজার ব্যাপার দেখাচ্ছি। কাকা হচ্ছে তাল গাছে হচ্ছে রস পাড়তে উঠছে। তো কাকা কখন নামবে জানি না, বাট আমি তো বেশিক্ষণ থাকবো না। সেই জমিদারির পুষ্করণী থেকে একটু ফ্রেশ ট্রেশ হলাম, মুখটা ধুইলাম। তো পুষ্করণীটাও ভাই দেখার মতন বিশাল একটা জায়গা। সো দেখো এইখান থেকে সিঁড়ি করা, এইখানেও বসার মতন একটা জায়গা আছে। তো এখানে বকুল ফুল গাছ অসাধারণ। আর এইখান থেকে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে, পুরোটা জোস একটা ভিউ যদি দেখাতে পারি। আর যদি এখানে আমি একটু সময় করে আসতাম, মানে আর একটু আগে আসতাম, তাহলে হয়তো প্রপারলি আরও ভালো মতন ভিউটা আসতো। তো যাই হোক, যখন আসছি দেরি করে তো কিছু করার নেই। আরেকশান বাবুর যে পঞ্চম প্রজন্মের সাথে কথা হলো, তার নাম হচ্ছে উজ্জ্বল সরকার। সে দাদার সাথে কথা হলো, তিনি আরও বিস্তারিত আরও দেবে বলছে, হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট দিয়ে দেবে। সো যাই হোক, তার সাথে কথা হইলো। যদি আরেকটু সময় নিয়ে আসতে পারতাম, তাহলে তার সাথে প্রপারলি কথা বলে ভিডিওটা আরও ভালো মতন করতে পারতাম। তবে যাই হোক, যদি দুর্গাপূজা অথবা অন্য কোনো অনুষ্ঠানে এখানে আবার আসা হয়, তখন হচ্ছে বিস্তারিত আবার বলা যাবে। তো দাদার ডকুমেন্ট দিলে তখন ভিডিওটা ওইভাবেই সাজাবো। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাকে বাড়ি যাইতে হবে। এখান থেকে একটা বাজারে করে আমার অটোতে করে আবার স্ট্যান্ডে যাইতে হবে, এখান থেকে রাজবাড়ি যাইতে হবে। সো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।